সুপ্রভাত, শুভদীপ্র, শুভ সন্ধ্যা, শুভরাত্রি। তো কালকে ভিডিও বানিয়েছিলাম। তো কালকে ভিডিওটা একটা জিনিস ছিল না, সেটা হচ্ছে এই জিনিসটা। তো আজকে এই জিনিসটা আছে, প্লাস আজকে আর একটু বেটার করবো। তো ওর জন্য নতুন করে ফিটনেস নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। ফিটনেস হচ্ছে কি? ফিটনেস হচ্ছে সেই জিনিস যেটা আর কি আমাদের পাড়ার দোকানের পাওয়া 2 টাকা, এই পাড়ার দোকানের পাওয়া ম্যাগির মতো, ঠিক আছে? ম্যাগির যেমন 1000টা জিনিস, এখন 1000 রকমের জিনিস তৈরি হয়ে গেছে, ম্যাগিকে দিয়ে এখন 1000 ধরনের জিনিস তৈরি হয়, 1000ভাবে ম্যাগিকে পাওয়া যায়। ঠিক তেমনভাবেই ফিটনেসও হচ্ছে এমন একটা জিনিস যেটাকে লোকে 1000ভাবে বর্ণনা দেয়, ঠিক আছে? হাজার একখানা বর্ণনা আছে ফিটনেস, ঠিক আছে? কেউ বলছে ফিটনেস এই, তো কেউ বলছে ফিটনেস ওই। তা বিভিন্ন বিভিন্ন ধরনের বর্ণনা শোনার পর আমার যে বর্ণনাটা সব থেকে ফিটনেসের ভালো লেগেছে, সেটা আমার বাবা আমাকে বলেছিল, ঠিক আছে? তো সেই বর্ণনাটা হচ্ছে এই, যে ফিটনেস হচ্ছে সেই বস্তু বা ফিটনেস হচ্ছে সেই শারীরিক অবস্থা যেখানে তুমি তোমার দৈনন্দিন যা স্বাভাবিক কাজকর্মগুলো করো, সেটা তুমি যে কোনো পরিস্থিতিতে সেটা তুমি করতে সক্ষম হবে স্বাভাবিকভাবে। তুমি দৈনন্দিন যা শারীরিক কাজকর্ম করো, সেই কাজকর্ম শারীরিক এবং মানসিক, খালি শারীরিক না, শারীরিক এবং মানসিক দৈনন্দিন যে তুমি কাজকর্মগুলো করো, সেই কাজকর্মগুলো যখন তুমি সব ধরনের পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময় ঠিকঠাকভাবে স্বাভাবিকভাবে করতে পারবে, তখনই তুমি একজন ফিট মানুষ হিসাবে গণ্যিত হবে, একজন সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে। তো এটা আমার বেস্ট লেগেছে ফিটনেসের এই ডেফিনেশনটা, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। ফিটনেস হচ্ছে রিটেনিং বডিজ ফাংশনালিটি অ্যাট এনি পয়েন্ট অফ টাইম অ্যাট এনি গিভেন সিচুয়েশন। তো বডিকে যদি তুমি কাজই না করাতে পারো, তাহলে তুমি কিসের ফিট, ঠিক আছে? তো বডিকে তুমি অ্যাট উইল যখন কাজ করাতে পারবে, ঠিক আছে, বা তোমার সিচুয়েশান যেমন চাইছে, তখন সিচুয়েশানে অ্যাডাপ্ট করে নিজের বডিকে ওই সিচুয়েশানে যাতে তুমি সেটেলড হতে পারো, বা ওই সিচুয়েশানে যাতে নিজেকে আর কি ঠিক রাখতে পারো, ওইটা যখন করতে পারবে, তখনই তুমি একজন ফিট মানুষ হিসাবে গণ্যিত হবে, ঠিক আছে? সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ইউ আর নট ফিট, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার এখানে বলে রাখি যে তুমি তোমার ডেইলি লাইফে কি করছো, সেটা একটা অন্য মানুষের থেকে, মানে আজকে আমি যেটা আমার সাধারণ জীবনে করছি, সেটা আমার এক বন্ধু আছে পিকু, তার জীবনের থেকে অনেক আলাদা, ঠিক আছে? হ্যাঁ, তো এমন নয় যে এই একজন হয়তো সে হয়তো রোজ একটা কি বলবো 50 কেজির ওজন তোলে, ঠিক আছে? সে ওই 50 কেজি ওজনটা তুলতে পারছে, সে যে কোনো পরিস্থিতিতে 50 কেজি ওজন তুলতে পারবে, সে হচ্ছে সেই দিক দিয়ে ফিট। তুমি হয়তো তোমার দরকার নেই 50 কেজি ওজন তোলা, তুমি হয়তো একটা 10-15 কেজি ওজন তুলতে পারো, এবং সেটাই তোমার একটা স্বাভাবিক কাজ, ঠিক আছে? তো তুমি যদি ওই 15 কেজিটা যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময় যদি তোমাকে তুলতে বলা হয়, তুমি তুলে দেবে, সেটা তুমি তাহলে সেই দিক দিয়ে ফিট। এবার অবশ্যই তুমি নিজের ফিটনেসটাকে ডেভেলপ করতে পারো, নিজের যে লেভেল অফ ফিটনেস আছে সেটাকে তুমি আপগ্রেড করতে পারো, নিজেকে আরও বেটার তৈরি করতে পারো, নিজের যে পোটেনশিয়াল আছে সেই পোটেনশিয়ালটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারো, আনলক করতে পারো নিজের হিডেন পোটেনশিয়ালগুলোকে, সেটা তো অবশ্যই পারবে। এবার এই যে ফিটনেস তো একটা গেল, এবার ফিটনেসের সাথে সাথে ফিটনেস যেমন বললাম রিটেনিং বডিজ ফাংশনালিটি, ঠিক একইভাবে একটু পরে আমি বললাম যে ফিটনেস হচ্ছে আর একটা জিনিস যেখানে ইউ আর আনলকিং ইউর বডিজ হিডেন পোটেনশিয়াল, রাইট? তো এটা করতে গেলে কিছু জিনিস করতে হয়, সেটা করতে গিয়ে সেটা তোমাকে করতে হবে যে বডিকে আগে একটা শেপে আনতে হবে। আমাদের সবার বডির একটা বেসিক স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক আছে, রাইট? সেই স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্কেই যখন বডিটা থাকবে, তখন বডি অপটিমালি ফাংশন করতে পারবে। সেই স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্কের বাইরে গিয়ে যদি বডি মানে বডির মরফোলজিটা যদি সেই স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্কের বাইরে চলে যায়, বা সেই স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্কের সাথে অ্যালাইন না করে, তাহলে কিন্তু বডি ঠিকঠাক পারফর্ম করবে না। অ্যাট দিস ভেরি মোমেন্ট আমি একজন 181 সেন্টিমিটার 80 কেজির একটা মানুষ, এইটা হচ্ছে আমার ফ্রেমওয়ার্ক। আমার ফ্রেমওয়ার্কে 80 থেকে 85 কেজির ওয়েটটা খুব ভালো, কিন্তু আমি যখনই 85-র ঊর্ধ্বে চলে যাবো, আমি যখন 90 হয়ে যাবো, আমি যখন 95 হয়ে যাব, তখন আমি ঠিকঠাক কাজ করতে পারবো না, আমার বডির পক্ষে সেটা প্রবলেম হবে। তো ঠিক তেমনভাবেই হয়তো কারুর 5 ফুট 10 হাইট, তার হয়তো ঠিকঠাক ওজন, সে হয়তো কোনো কারণে আমার থেকে একটু হয়তো বেশি ওজন ক্যারি করতে পারে, তার হয়তো ঠিকঠাক ওজনটা হচ্ছে 85 থেকে 90, হতেই পারে। কেউ 6 ফুট 3, তার হয়তো ওজন 95 থেকে 100, আবার কেউ 6 ফুট 2, তার হয়তো 90 থেকে 95। তো তোমাকে দেখতে হবে কোন পার্টিকুলার স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্কে, কোন পার্টিকুলার স্ট্রাকচারাল মরফোলজিতে তোমার বডি তোমাকে বেস্ট অ্যাসিস্ট করছে তোমার দৈনন্দিন, তোমার ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস করার জন্য।
সেইটা তুমি যখন বুঝতে পারবে যে এই পার্টিকুলার স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্কে, এই পার্টিকুলার স্ট্রাকচারাল মরফোলজিতে আমার বডি আমাকে বেস্ট অ্যাসিস্ট করছে আমার ডেলি অ্যাক্টিভিটিস করার জন্য, তখনই বুঝবে যে ইউ হ্যাভ আনলকড ইউর লেভেল অফ ফিটনেস, ইউ আর নাও ফিট। ওকে, ইউ হ্যাভ আনলকড ফিটনেস, ইউ হ্যাভ আনলক দ্য ফিটনেস ট্যাগ। ঠিক আছে, এবার এটাকে তুমি আপগ্রেড করতে পারো। তবে হ্যাঁ, আপগ্রেড করার আগে আমাকে তো বেসিক জায়গায় পৌঁছতে হবে। বেসিক জায়গায় পৌঁছানোর সব থেকে বড় জিনিস হচ্ছে ওয়েট লস। যদি তুমি বেশি ভারী হও, তোমার বডি ওই ভারী ফ্রেমটাকে ক্যারি করার জন্য অনেক এনার্জি লাগবে, যার জন্য বাকি যে ডেলি লাইফ অ্যাক্টিভিটিসগুলো আছে সেইটার জন্য বডি আর কোনো এনার্জি পাবে না, এনার্জি এক্সস্টেড হয়ে যাবে, তুমি টায়ার্ড হয়ে যাবে। সো ওয়েটটাকে কমিয়ে যখন তুমি হালকা করবে, তখন বডির ওই হালকা যে ফ্রেমওয়ার্কটা আছে সেইটা ক্যারি করতে খুব একটা বেশি কসরত লাগবে না। সে তখন ওই হালকা ফ্রেমওয়ার্কটাকে ক্যারি করতে পারবে ঠিকভাবে, এবং ওটা ক্যারি করার পরেও বেশ এনার্জি থাকবে, যেটা তুমি তোমার ডেলি লাইফ অ্যাক্টিভিটিসে আর কি দিতে পারবে এবং নিজের ডেলি লাইফ অ্যাক্টিভিটিসগুলো পূরণ করতে পারবে। এবার ওয়েট লস করতে গেলে তোমাদের সবাইকে কন্ট্রোল করতে হবে খাওয়া। এমন না যে একদম কিছু খাবে না, উপোস করে থাকবে, খালি জল খেয়ে থাকবে, তা না। অবশ্যই খাবে, একটা মিল দিনে ব্যালেন্সড করবে। ভারতীয় ক্লাইমেটে এবং ভারতীয় সময়ের প্রেক্ষাপটে আমি বলবো যে লাঞ্চ আমাদের দুপুরের যে খাবার, এটা আমাদের সব থেকে ব্যালেন্সড করা উচিত এবং সব থেকে বড় করা উচিত। ব্রেকফাস্টটা ছোট করো, ব্রেকফাস্টে চেষ্টা করো কার্বোহাইড্রেটটা বেশি নিতে, কারণ কার্বোহাইড্রেট খুব তাড়াতাড়ি হজম হয়ে এনার্জি দেয়। সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের অনেক কাজে বেরোতে হয়, তো ব্রেকফাস্টে যদি কার্বোহাইড্রেট বেশি থাকে, বডি এনার্জি ডোজ পাবে, তাড়াতাড়ি ওই এনার্জিটাকে ভেঙে তোমাকে এনার্জাইজ রাখবে। এবার লাঞ্চ করো ব্যালেন্স, লাঞ্চে কার্বোহাইড্রেট রাখবে, লাঞ্চে ভিটামিনস রাখবে, লাঞ্চে প্রোটিন রাখবে, লাঞ্চে ফ্যাট রাখবে। সিম্পল ভাত, ডাল, মাছের ঝোল, তরকারি। ভাতে আছে কার্বোহাইড্রেট, ডাল মাছে আছে প্রোটিন, তরকারিতে আছে ভিটামিন, সবজির তরকারিতে আছে ভিটামিন, সবজির তরকারি। ঠিক আছে, আর যেই যে পদগুলো রান্না হচ্ছে তার জন্য তো একটু তেল লাগছে, সেই তেলে চলে এলো ফ্যাট। ঠিক আছে, ওকে। তো তাহলে আমাদের 5টা যে নিউট্রিয়েন্টসের যে ভাগ, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, আর একটা চারটে, তার সাথে একটা ছোট্ট করে আছে মিনারেলস, সেটা ওই সবজির তরকারির মধ্যে দিয়ে চলে আসছে। এগুলো পুরো বডিতে ঢুকে যায়। এটা হয়ে গেল লাঞ্চ। চেষ্টা করো লাঞ্চটা সব থেকে হেভি করা। তারপর আবার যখন ডিনারে আসবে, দেখো ডিনারের সময় বডির যে হজম ক্ষমতা সেটা অনেকটা কমে যায়, তখন বেশি ফ্যাট জাতীয় জিনিস খেও না, তাহলে পেটে প্রবলেম হতে পারে, পেট ভার হয়ে যেতে পারে। তখন কার্বোহাইড্রেট আর ভিটামিন জাতীয়, মানে একটু যদি ভেজ ডায়েট করো ভালো হয়। প্রোটিনও যদি খাও লাইট প্রোটিন, যেমন চিকেন খেলে বা ডিম খেলে বা একটা মাছের পিস খেলে। হ্যাঁ, চেষ্টা করো ডিনারে মাটনটা না খেতে। মাটন ইজ ভেরি, মানে কি বলবো, ভারী প্রোটিন সোর্স। ঠিক আছে, মাটন যদি খাও সেটা লাঞ্চে করো, কারণ লাঞ্চে যদি মাটন খাও, মাটনটা বেশ ওর লাঞ্চে খেলে ওটা হজম হয়ে যায়। ঠিক আছে, এনার্জিটা তুমি ভালো পাবে। কিন্তু যদি ওটা তুমি রাতে খাও, পেট ভার হয়ে যেতে পারে, ইট উইল লিড টু ইনডাইজেশন, উইচ উইল লিড টু মোর রাখাস। ঠিক আছে, হলো। তো এটা হচ্ছে ব্যাপার। এবার এই যে 3টে মিল বললাম, এই 3টে মিলের মধ্যে আবার রাখতে হবে একটা গ্যাপ। তুমি যদি ওই অর্থে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না করো, তাহলে তোমার ক্যালোরি ইনপুটের মধ্যে একটা গ্যাপ রাখতে হবে, কারণ তুমি যদি গ্যাপ না করো, এক্সেসিভ ক্যালোরিটা বডি চর্বি হিসাবে জমাতে শুরু করে। ঠিক আছে, তো তোমাকে রাখতে হবে গ্যাপ, কারণ তুমি বেশি নাড়াচাড়া করছো না, তোমার ম্যাক্সিমাম কাজই হয়তো ব্রেন করছে। ঠিক আছে, এবার ব্রেন রিকোয়ার্স দ্য মোস্ট নিউট্রিশন, অ্যারাউন্ড 20% অফ দ্য নিউট্রিয়েন্টস উই ইনটেক ইটস কি বলবো কনজিউম বাই দ্য ব্রেন। তো তা সত্ত্বেও তুমি যদি বেশি মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না করো, খাওয়ার মধ্যে অবশ্যই গ্যাপ রাখবে। ঠিক আছে, ব্রেকফাস্ট এবং লাঞ্চের মধ্যে মিনিমাম চেষ্টা করবে 5 থেকে 6 ঘন্টার গ্যাপ, এবং লাঞ্চ থেকে ডিনারের মধ্যে 7 থেকে 8 ঘন্টার গ্যাপ। লাঞ্চ থেকে ডিনারের মধ্যে যদি একটা টিফিন খেতে হয় অবশ্যই খাবে, কিন্তু সেই টিফিনটা যেন চা বিস্কুটই হয়, তার বেশি যেন না হয়, কারণ বেশি গেলেই ওই ক্যালোরি সারপ্লাস বডিতে জমে ভুঁড়ি তৈরি হয়ে যাবে, বডি ভারী হয়ে যাবে। ঠিক আছে, এবার হ্যাঁ, অনেক লোকের অনেক ধরনের কি বলবো অসুখের জন্য ওয়েট কমে না বা বডিতে চর্বিটা বেশি থাকে কোনো কারণে। ঠিক আছে, সেটা যদি তোমাদের হয়ে থাকে অবশ্যই ডাক্তারের কাছে যাও, ডাক্তারকে কনসাল্ট করো, সলিউশন বার করো। ঠিক আছে, ডাক্তারের সাথে কনসাল্ট করে। আর যদি তা না হয়, তাহলে এই ডায়েট প্ল্যানটা অবশ্যই ফলো করো। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি ততটাই ক্যালোরি নেবে যতটাই তুমি কাজ করছো। আজকে ধরো তুমি এমন কাজ করছো যেখানে তোমাকে 4টে রুটি খেতে লাগে, তাহলে তুমি অবশ্যই 4টে রুটি খাবে। কিন্তু কোনোদিন তুমি যদি 3টে রুটির কাজ করো, তাহলে সেই দিন তুমি 3টে রুটি খেও, তুমি 4টে রুটি খেও না। কারণ তুমি যদি 4টে রুটি খাও, তখন হতে পারে যে ওইটা তোমার কাজে লাগলো না, ওটা স্টোর হয়ে গেল।
এবার হয়তো পরের দিন তুমি একটু বেশি কাজ করে ফেললে বা পরের দিন আবার 4-এর কাজ করে নিলে, তাহলে হয়তো ওটা ব্যালেন্সড হয়ে যাবে। কিন্তু তুমি যদি সেটা না করো তাহলে কিন্তু ওটা স্টোর হয়ে যাবে। তুমি ধরো ধারাবাহিকভাবে আবার মানে বেশ কিছুদিন ধরে খালি 3টে রুটির কাজ করে যাচ্ছ, তখন কিন্তু এক্সট্রা একটা রুটির ওই যে সারপ্লাসটা আছে সেটা কিন্তু স্টোর হতে থাকবে ভুঁড়িতে, ফ্যাট হিসাবে, বডি ভারী হয়ে যাবে, কাজ করতে পারবে। এটা গেল এক। 2 হচ্ছে এই যে ওয়েট কমানো, তারপর বেসিক একটা বডিতে মোবিলিটি আনা, ঠিক আছে, যেখানে আমি হাত পাগুলো নড়াতে পারছি, চালাতে পারছি, ঠিক আছে, আমি মোটামুটি আমার কাজের স্পিড বাড়াতে পেরেছি, এগুলো বাড়িতে বসেই করা যায়, ঠিক আছে। হাঁটো না, সব থেকে বেস্ট ওজন কমানোর এক্সারসাইজ হচ্ছে হাঁটা, ঠিক আছে, কিন্তু ব্রিস্ক ওয়াকিং, হেলতে দুলতে কচ্ছপের গতিতে না, ঠিক আছে, দুলকি চালে হাঁটলে চলবে না, একটু তাড়াতাড়ি হাঁটতে হবে। মিনিমাম 1 কিলোমিটার যদি 10 থেকে 15 মিনিটের মধ্যে করতে পারো, ওটা খুব ভালো পেস, ওটা করো, ঠিক আছে, তাহলেই হবে, ঠিক আছে। হাঁটাটা ইজ ভেরি গুড এক্সারসাইজ। হাঁটার পর যেটা করবে যে সেটা হচ্ছে হাঁটো, ডন মারো, ডন মানে পুশ আপস, ঠিক আছে। পুশ আপসের ফর্ম কিন্তু অবশ্যই ভালোভাবে পুশ আপের ফর্ম আছে একটা, ঠিক ফর্ম যদি ঠিকঠাক মেনটেন না করে ইনজুরি হওয়ার চান্স আছে, কারণ যারা বেশি এইসব এক্সারসাইজ করে না তাদের মাসলসগুলো, জয়েন্টসগুলো স্টিফ। তো এমতো অবস্থায় তুমি যদি একটা হাই ইন্টেন্স এক্সারসাইজ করতে শুরু করো, একটু এদিক থেকে ওদিক হলে ফর্ম যদি ভুল হয় কিন্তু বাজে ধরনের ইনজুরি হয়ে যায়। সো অবশ্যই পুশ আপ যদি করতে হয় ফর্মটা মেনটেন করবে। হ্যাঁ, পুশ আপের আগে আমি বলবো হাঁটো, হেঁটে একটু ফ্রি হ্যান্ড করো, ফ্রি হ্যান্ড করে হালকা জয়েন্টগুলোকে একটু মোবাইল করো, স্টিফনেসটা কাটাও, মাসেলটাকে একটু কোঅর্ডিনেট করাও, ঠিক আছে, হ্যাঁ, বডিটাকে লাইট করাও, তারপরে সব পুশ আপ শেখো। এরপর হচ্ছে জিম, ঠিক আছে। জিম হচ্ছে একটা হাইফাই ব্যাপার, ওটা হচ্ছে একদম এবার ইউ উইল বি আনলকিং ইউর পিক ফিজিক্যালিটি, পিক ফিটনেস, তখন যাও জিমে। হ্যাঁ, কিন্তু জিমে প্রথমেই গিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, কারণ জিমের যে এক্সারসাইজগুলো আছে ওগুলো মেন্ট ফর পিপল হু আর কি বলবো, হু ক্যান মুভ দেয়ার বডি অ্যাকর্ডিং টু দেয়ার উইল, ঠিক আছে। এবার তুমি যদি একটা ভারী ফিগার নিয়ে জিমে যাও, তোমার বডিকে তুমি ঠিক ওইভাবে ফুলে পোটেনশিয়াল অব্দি মুভ করাতে পারবে না, ইনজুরি হয়ে যায়, ঠিক আছে। সো জিমে একটু পরে যাও, আগে বেসিক বডি বিল্ড করো, তারপর জিমে যাও। অবশ্যই জিমে যাও, মানা করছি না। ওয়ান্ট টু লুক এস্থেটিক্যালি গুড, গো, প্লিজ গো টু দ্য জিম, বিল্ড মাসেলস, বিল্ড ডোলে, এই যে আমারও ডোলে আছে, হ্যাঁ, বিল্ড ডোলে, বিল্ড অ্যাপস, নো প্রবলেম, বাট আগে একটা বেসিক বডি, তারপর। আর যারা জিমে আছো আমি তাদেরকে একটা কথাই বলবো যে দেখো, যারা বাড়িতে হেন তেন প্রকারে কিছু করে এক্সারসাইজ করছে তাদেরকে ছোট করো না। আর যাই হোক, দিনের শেষে তো তারা করছে, সো ওই এফর্টটাকে অ্যাকনলেজ করো। আর যারা বাড়িতে আছো তারা এটা ভেবো না যে যারা জিমে যায় তারা প্রথম দিন থেকে স্টেরয়েড নেয়, না, তারা খেটেছে, বেসিক বডি বানিয়েছে, জিমে গিয়ে অনেকটা একটা লেভেল অবধি যাওয়ার পর স্টেরয়েডটা নেয়, এবং তারাই খালি স্টেরয়েডটা নেয় যারা প্রফেশনালি কম্পিট করে। বাকি যারা নর্মাল মানুষ, সাধারণ মানুষ, বডিকে ফিট রাখার জন্য জিম করে, তারা কিন্তু স্টেরয়েড নেয়, ঠিক আছে। সো এইভাবে জিমকে ভিলেনাইজ করা উচিত নয় এবং তাদেরকে জাজ করা উচিত নয়। তো আপাতত এখানেই ভিডিওর বক্তব্য শেষ করব। হ্যাঁ, তো এইগুলো যদি তোমরা করো, ফিটনেস তোমরা অ্যাচিভ করতে পারবে। জিমের ব্যাপারটা আমি ছোট্ট করে বোঝালাম, পরবর্তীকালে আমি আর একটা ভিডিও বার করবো যেখানে ফিটনেস এবং জিম এক্স্যাক্টলি কোথায় কোথায় আলাদা সেগুলো বোঝাবো। আজকের জন্য এখানে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, নমস্কার।